এত বড় একটা ট্রাক সামনে থেকে বেরিয়ে গেল, তুমি দেখতে পাওনি? ও হর্ন বাজাচ্ছিল, তুমি শুনতে পাওনি? হ্যাঁ, আত্মহত্যা করার চেষ্টা করছিলে কি? মনে হচ্ছে দেখতেও পায় না, শুনতেও পায় না। কিন্তু এই রাস্তায় একা কি করছে? কে কে আছে এখানে? আকাশ দাদা, কে আপনি? কে? তার মানে আপনি দেখতে পান? তাহলে আপনি আমি আর ওই ট্রাক দেখতে পাননি? চাপা দিয়ে চলে যেত আপনাকে যদি আমি আপনাকে না বাঁচাতাম। সরি, আমি সত্যি দেখতে পাইনি। সারিকা, সারিকা তুমি ঠিক আছো তো? সারিকা, তুমি একলা কোথায় চলে গেছিলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? আমি আগেই বলেছিলাম আমরা প্রপার্টি দেখতে যাচ্ছি, ওকে সাথে করে নিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু আমার কথা কেউ শোনেই না। রজনী প্লিজ থামো তুমি। ইনি ঠিকই বলছেন, আমি নিজে দেখেছি। ওনার লেফট সাইড দিয়ে একটা ট্রাক আসছিল, উনি দেখতে পাননি। ও হর্ন বাজাচ্ছিল, শোনেনি। চাপা দিয়ে চলে যেত ট্রাক যদি আমি না থাকতাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ দাদা, সত্যি ও ট্রাকের আওয়াজ শুনতেও পাইনি আর দেখতেও পাইনি। তার মানে এইসব আপনি, মানে আপনার শুধু জিনিস আর সবার এই ডান দিকটা নজরে আসে না, শুধু বাঁ দিকটা নজরে আসে। হ্যাঁ স্যার। তার মানে এই মুহূর্তে আমি আপনার সামনে আছি, আপনি আমার অর্ধেকটা দেখতে পাচ্ছেন, আমার এই ডান দিকটা আপনি দেখতে পাচ্ছেন না? না স্যার, দেখতে পাই না। আমার যত কাছে কেউ থাকুক না কেন, যদি সে আমার বাঁ দিকে দাঁড়িয়ে থাকে তাহলে না আমি তাকে শুনতে পাই আর না দেখতে পাই স্যার। আমার এই সমস্যাটা রয়েছে স্যার, হেমি স্পেশাল নেগলেক্ট। এই রোগের কারণের জন্য স্যার আমার মাথা লেফট সাইড রেজিস্টার করতে পারে না স্যার, শুধুমাত্র ডান দিকটাই বুঝতে পারি আমি স্যার। সেই জন্য আপনি এইসব পেন্টিংস, এই লোকজন, সবার ডান দিকটাই দেখতে পাই আমি স্যার। তাহলে এই অসুখের কোনো ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে। আর আপনারা ওনাকে রাস্তায় যেতে দিলেন কি করে? আপনারা তো জানতেন যে ওনার সঙ্গে কি হচ্ছে, তারপরেও যদি কিছু হয়ে যেত ওনার। স্যার আপনি বলুন স্যার, ওর তো নিজের বুদ্ধি ব্যবহার করার দরকার ছিল। ওর কি দরকার ছিল রাস্তায় একা যাবার? আর এ কোনো ছোট বাচ্চা নাকি যে 24 ঘন্টা ওকে নজরে রাখতে হবে? ইনফ্যাক্ট আমরা এর জন্য একটা বেবি সিটার রেখে নিই যে 24 ঘন্টা ওর দিকে নজর রাখবে। এখন এসব বলে কি হবে? হ্যাঁ, ভুল আমাদের হয়েছে, এটা তোমরা মানো আর না মানো আমি মানি। স্যার আই এম সো সরি স্যার। স্যার এই ভুল আর দ্বিতীয়বার আর হবে না। সারিকা আমার ছোট বোন, আর এর খেয়াল রাখা আমার দায়িত্ব স্যার। কারেক্ট, এরপর থেকে এরকম কোনোদিন হবে না। আর তাছাড়া এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না, চল ওষুধ খাবে। স্যার এটা তো খুবই ভয়ঙ্কর রোগ। যদি কেউ ওর লেফট সাইডে সোজাসুজি অ্যাটাক করে তাও ও বুঝতে পারবে না। এক্স্যাক্টলি, এই ব্যাপারটাতেই আমার ভয়। এক তো এই অসুখ, তার উপরে কোটি টাকার সম্পত্তির একলা ওয়ারিশও। সারিকার মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সারিকা বেঁচে গেছে, কিন্তু ওর এই হেমি স্পেশাল নেকলেট অসুখ হয়ে গেছে। ওর আশেপাশেও দেখভাল করার জন্য তো অনেক লোক আছে, কিন্তু তার মধ্যে জানি না কতজন আছে যারা সৎভাবে ওর ভালো চায়। এরকম কেন মনে হচ্ছে তোমার? অভিজিৎ, ওই উইল অনুযায়ী সারিকার পরে পুরো সম্পত্তি এই আত্মীয়দেরই পাওয়ার কথা। আর আমার প্রথম থেকেই এদেরকে খুব একটা ভালো লাগছে না। আর এই কিছুদিন আগে আমি ওর বার্থডে পার্টিতে গেছিলাম। চলো সারিকা, এবার কেকটা কাটো। দাদা আর 2 মিনিট ওয়েট করে যাই, দয়া স্যার হয়তো চলে আসবেন। আমি ওনাকেও ইনভাইট করেছি। অন্তত আমাদেরও বলতে পারতে। আরে কে কি বললো না ভাই? ও আই এম সো সরি, আসতে একটু দেরি হয়ে গেল। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। আই উইল টেক ইট, দাও। আপনি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি বলছি, এ হলো কৃতি। সারিকার মতো পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য ইনি ট্রেনিং নিয়েছেন, আর আমি ইনাকে 24 ঘন্টা সারিকার সাথে থাকার জন্য অ্যাপয়েন্ট করেছি। আশা করি আপনি সারিকাকে নিয়ে আর চিন্তিত হবেন না। একদম,
আর আমাদেরও মনে হয় যে কৃতি থাকলে সারিকা সেফ থাকবে। অ্যাবসলিউটলি। আমারই ভুল হয়েছে, শুধু আমার ভুল। আমার সারিকাকে ওদের ভরসায় ছাড়া উচিত হয়নি। আমার মেরে দিয়েছে হয়তো ওরা ওকে। বাড়ি এসে গেছে। কোথায় ও? হ্যাঁ, কি করেছো তোমরা ওর সাথে? স্যার আমরা তো জানি না কি হয়েছে, আমরা তো কিছুই করিনি স্যার। এক মিনিট, কি হয়েছে কি এখানে? স্যার ড্রয়িং রুমের অবস্থা দেখে আমরা এতটাই ভয় পেয়ে গেছি যে আমরা ভিতরে যাইনি। আগে এটা বলো, সারিকা কোথায়? স্যার আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু দেখিনি স্যার। আমরা এইসব দেখে ঘাবড়ে গিয়েছিলাম আর সোজা আপনাকে ফোন করেছিলাম। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। পঙ্কজ, এদের সবার স্টেটমেন্ট রেকর্ড করো আর কাউকে ভিতরে আসতে দেবে না। সারিকা, সারিকা, কেউ আছেন? এখানে তো মনে হচ্ছে অনেক কিছুই হয়েছে। এত রক্ত তো কোনো একজনের হতেই পারে না। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, কেউ লুটপাট করার জন্য ঢুকেছিল কিন্তু টাকা নিয়ে বেরোতে পারেনি। যেই ওকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তার উপরেই আক্রমণ করে। স্যার, লাশ। সারিকা? ও নো, মানালি তো এ। এরপর থেকে এরকম কোনোদিন হবে না। আর তাছাড়া এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে না? সারিকার ছোট বৌদি, জয়ন্ত স্ত্রী। তাহলে ও কোথায় আছে? ও নো। দয়া, এ হলো কৃতি। সারিকার মতো পেশেন্টদেরকে হ্যান্ডেল করার জন্য ইনি ট্রেনিং নিয়েছেন। এটা তো কৃতি। তুমি চেনো? হ্যাঁ, কৃতি স্যার, পালস চলছে, এখনো বেঁচে আছে। এ সারিকার রুমের বাইরে। সারিকা, সারিকা, ফ্রেডি, এক্ষুনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। একে হসপিটালে পাঠাতে হবে। সারিকা, 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 অভিজিৎ। না 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 না, কিছু নেই, কিছু নেই। Relax, আমরা relax. শেয়ারি থেকে এসো। রিল্যাক্স, বাইরে রিল্যাক্স, এসো, বাইরে এসো, বাইরে এসো। রবি, এসো। সামনে। তুমি ঠিক আছো তো? বসো, এখানে বসো। থ্যাংক গড, একে পাওয়া গেছে। তুমি ঠিক আছো? সবাইকে মেরে দিয়েছে, সবাইকে মেরে দিয়েছে স্যার। এক মিনিট, এক মিনিট। কে করেছে এসব? কে ছিল সে? দয়া স্যার, কি হয়েছিল? স্যার সবাইকে মেরে দিয়েছে স্যার। কে? মেরে দিয়েছে, কে? কে মেরেছে? মেরে দিয়েছে স্যার। আমার মনে হয় এক্ষুনি একে হসপিটালে পাঠানো উচিত। ওর মানসিক অবস্থা ঠিক নেই। ওটাই ঠিক হবে, মনে হচ্ছে শক পেয়েছে। রবি, তোলো একে। ওঠো, ওঠো। আমার সাথে এসো। স্যার আপনি আমাকে ঘরে কেন যেতে দিচ্ছেন না? আমার বউ খুন হয়েছে। স্যার প্লিজ, স্যার প্লিজ, আমি একবার দেখতে চাই, শুধু একবার। মিস্টার জয়ন্ত, আপনার স্ত্রীর খুন হওয়ার জন্য আমরা খুব দুঃখিত, কিন্তু আমরা আপনাদেরকে ভেতরে যেতে দিতে পারি না। 3 জনের উপর হামলা হয়েছে, একজন মারা গেছে, একজন আহত, আর একজন শক পেয়েছে। আর আপনারা বলছেন যে আপনারা কিছুই জানেন না। হ্যাঁ, সত্যি আমরা কিচ্ছু জানি না স্যার। ইনফ্যাক্ট আমরা এখানে কেউ ছিলামই না স্যার। আমরা সবাই নিউ বোম্বেতে ছিলাম একটা পার্টিতে। কোন পার্টি? স্যার একটা ফ্রেন্ডের রিসেপশনের পার্টি। তো আপনারা সবাই ওখানে গিয়েছিলেন তো? মানালি। ও বাড়িতে কেন ছিল? স্যার মানালি আমাদের সঙ্গে গিয়েছিল। বাড়িতে শুধু সারিকা আর কৃতি ছিল, কারণ স্যার সারিকা শরীর খারাপ ছিল। কিন্তু স্যার এই পার্টি থেকে হঠাৎ মানালি কি করে হারিয়ে গেল আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার,
হ্যাঁ পুরবি, স্যার এই দেখুন, এর নখে এবং এর বডিতে অনেক গুঁড়ো চুল পাওয়া গেছে। স্যার এই কাঁচের টুকরোগুলো দেখুন, বেশ মোটা, মনে হচ্ছে কারো চশমার কাজ। চশমারই মনে হচ্ছে। রেখে দাও সাবধানে। এই টেনে নিয়ে যাওয়ার চিহ্নের সঙ্গে রক্তের ফোঁটা। এখানে এতটা রক্ত, মানে এখানে এসে দাঁড়ায় আর বাইকের চাকার দাগ। কেউ আহত অবস্থায় এখানে আসে আর বাইকে উঠে এখান থেকে বেরিয়ে যায়। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে বাইক কার কাছে আছে? বাইক? না স্যার বাইক তো কারুর কাছে নেই, আমাদের সবার কাছে নিজের পার্সোনাল গাড়ি আছে স্যার। এই বাড়িতে টোটাল 5টা কার আছে স্যার। কিন্তু অভিজিৎ, এটা কেন জিজ্ঞাসা করছো? কারণ কেউ খুবই আহত অবস্থায় বাইকে উঠে এখান থেকে চলে গেছে, আর আমার পুরো বিশ্বাস যে খুনি সেই। আই থিঙ্ক এর জবাব সারিকাই দিতে পারবে। ওর জ্ঞানটা একবার ফিরে আসুক। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে কি কারো চোট বা আঘাত লেগেছিল? আঘাত আমাদের? স্যার আপনার কথার মানে কি? আমাদের কেন চোট লাগবে? আপনারা আমাদেরকে সন্দেহ করছেন? যতক্ষণ এই কেসটা সলভ না হবে আমরা সবার উপরেই সন্দেহ করব। আর আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে আমাদের সন্দেহ আরো বেড়ে যাবে। হ্যাঁ, তাই প্লিজ কোঅপারেট। সারিকা, আচ্ছা তুমি কি ঠিক আছো? অভিজিৎ, সারিকা, দয়া স্যার, তুমি ঠিক আছো? স্যার মানালি বৌদি আর কৃতি স্যার। কৃতি ঠিক আছে, কিন্তু মানালি মারা গেছে। সামলে কৃতি। কৃতি, কৃতি, তুমি ঠিক আছো তো? আই এম সো গ্ল্যাড ইউ ওকে। থ্যাংক গড তুমি ঠিক আছো। আচ্ছা কাল এক্স্যাক্টলি কি হয়েছিল তুমি বলতে পারবে? বৌদি, সারিকা, সারিকা, সারিকা কোথায় তুমি? বৌদি, সারিকা, সারিকা, কৃতি, কৃতি, কৃতি। তো তুমি ওনার দরজাতে ধাক্কা দিয়েছিলে।
তো কৃতি, আপনি আপনি কি দেখেছিলেন? আপনার উপরে আক্রমণ কি করে হলো? সারিকার জোরে চিৎকারের আওয়াজ পেলাম, আমি তখনই ঘর থেকে বাইরে আসি। সারিকা, এইসব কি করে? কৃতি, কৃতি, সারিকা তুমি ঠিক আছো তো? কৃতি, আমি আমার রুমে। কৃতি, আমি এখানে। ওকে 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 সারিকা, ইউ ডোন্ট ওয়ারি, আই এম কামিং। কৃতি সাবধানে, খুনি এখনো বাড়িতেই আছে। খুনি? সারিকা, তুমি ওকে দেখেছো যে কৃতির ওপর হামলা করেছে? হ্যাঁ স্যার, আমি দেখেছিলাম। সারিকা, সারিকা, কৃতি, কৃতি, সারিকা, সেই মুহূর্তে তুমি যা যা দেখেছো সেটা তুমি একটা পেপারের ওপর আঁকতে পারবে? হ্যাঁ স্যার, যখন আমি ওনাকে মানালি বৌদির পেছনে দেখেছিলাম তখন খুব ভয় পেয়ে গেছিলাম। আমি শুধু ওই মুখটার একটা ঝলক দেখতে পেয়েছিলাম স্যার। যখন আমি আবার দেখি তো তখন আমি শুধু হাতটুকু দেখতে পাই। কৃতি আমার দিকে আসছিল আর তারপর পিছন থেকে হাত এলো, ওই হাতটা ওর ওপর হামলা করলো। লোকটা রেনকোট পরেছিল আর গ্লাভস আর একটা বড় চকপকি ঘড়ি, এই যে একেবারে সেরকমই হুবহু যেমনটা আমি দেখতে পেয়েছিলাম। আই হোপ এই অর্ধেক ছবিগুলো দিয়ে আপনারা কিছু উপকার পেয়ে যাবেন হয়তো। চিন্তা করো না, এই অসম্পূর্ণ ছবিটা আমরা কমপ্লিট করব। ফেডরিক, মনোহরের কাছে এই পেন্টিং গুলো নিয়ে যাও আর বলো যে এই স্কেচ যেন কমপ্লিট করে। সারিকা, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেতে পারেন, টায়ার্ড হয়ে গেছেন হয়তো। চলো সারিকা। এই লোকটাকে তো আগে কখনো দেখিনি স্যার। হতে পারে শুধু এই কাজের জন্যই হায়ার করা হয়েছিল। আর ঠিক সময়ে মানালি ওর প্ল্যানটা ভেস্তে দিল। খুব মন দিয়ে দেখো এই স্কেচটা। এটা সেই লোকটার ছবি যে মানালিকে খুন করেছিল। আপনারা কি একে কোনোদিন দেখেছেন? আমি তো বুঝতেই পারছি না আমাদের কেন সন্দেহ করা হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা সবাই সারিকার আপনজন, আর আজ আমরা বিজনেসের সব কাজ ছেড়ে এখানে এসেছি শুধুমাত্র সারিকার জন্য। আর আপনাদের মনে হচ্ছে আমরা ওকে মারতে চাইছি? স্যার যে মারা গেছে ও আমার বউ স্যার, আর সারিকা আমার বোনের মতো। স্যার, আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা মা মারা গিয়েছিল। সারিকার বাবা মাই আমাকে আদর যত্ন করে বড় করে তুলেছে। আমি আজ যা কিছু হয়েছি ওনাদের দুজনের জন্যই হয়েছি। আর স্যার, আমি সারিকাকে আমার নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এক্স্যাক্টলি, এক তো আমরা ওর জন্য নার্স রাখলাম, আর আপনারা সবাই আমাদেরকেই সন্দেহ করছেন। হ্যাঁ, সন্দেহ করছি তোমাদের সবাইকে। আমি নিজের চোখে দেখেছি কতটা ভালোবাসো তোমরা ওকে। আপনারা সবাই ভালোভাবেই জানেন যদি ওই বেচারির কিছু হয় তাহলে ওর কয়েকশো কোটি টাকার সম্পত্তির তোমাদের সবার মধ্যে ভাগ হবে। ওকে বাড়িতে রেখে তোমরা সবাই পার্টিতে গিয়েছিলে। ওখানে মালিনী কোনো কথা শুনেছিল যে কোনো খুনি ওকে মারতে চলেছে। মালিনী কাউকে কিছু না বলেই নিজে ওকে সাবধান করে আর চলে যায় সেখানে যেখানে খুনি মানালিকে মেরে ফেলে। আর যদিও পার্টিতে এই কথাটা শুনে থাকে তাহলে আপনাদের মধ্যে কেউ হবে? কেউ না? ঠিক আছে, তোমরা এখন যেতে পারো, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, আমাদের কড়া নজর থাকবে তোমাদের উপরে। অভিজিৎ, দয়া, ও বলছিল মানালি ওকে ফোন করেছিল যে মানালি পুলিশ নিয়ে ওর বাড়িতে পৌঁছচ্ছে। এক্স্যাক্টলি স্যার, কিন্তু ও না আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে না পুলিশের সঙ্গে। হতে পারে কেউ ওর পিছু নিয়েছিল, তাই হয়তো ভয় পেয়ে গিয়েছিল। একটা কাজ করি আমরা, পঙ্কজ, পুরবী, ওই পার্টিতে যে কয়জন লোক এসেছিল ওদের প্রত্যেকের নাম আর ফোন নাম্বার বের করো আর খোঁজ নাও ওই রাতে মানালির বাড়ির আশেপাশে ওদের মধ্যে কার ফোন অ্যাক্টিভ ছিল।
হ্যাঁ, স্যার ওই রাতে ওখানে 250 লোক ছিল, কিন্তু স্যার একজন হচ্ছে ঈশান, ওই রাত্রেও পার্টিতে ছিল। আর ওখান থেকে ও সারিকার বাড়ির দিকে গেল যখন মানালি পার্টি ছেড়ে গেল। আর ফোন ওখানেই বন্ধ হয়ে যায় ওদের বাড়িতে। স্যার আর একটা আজব ঘটনা ঘটেছে। মানালি সেই রাতে ওই বাড়িতে ফোন করেইনি, বরং সেখান থেকে ব্যান্ড্রায় গিয়েছিল কোয়াড্রাম, আর তারপর থেকেই ফোনটা সুইচ অফ। মানালির সেলফোন তোর কাছেই ছিল ওই ক্রাইম সিনে? সুইচ অফ? আচ্ছা, এমনটা নয় তো যে ওই ফোনটা আসলে ঈশানের ফোন, ভুল করে ওখানে পড়ে গিয়েছিল? মানে ঈশান সেই রাতে সারিকা ভিলা এসেছিল। ডাকো ওই ঈশানকে বিউরোতে। স্যার আমি করেছিটা কি? আমাকে এখানে কেন ডাকা হয়েছে? ঈশান, একটু আপনার চশমাটা খুলবেন? চশমা? স্যার এটা তো উইদাউট নাম্বারের চশমা, এটা তো আমি রেগুলার পড়ি না। ডক্টর সালুকের কাছে নিয়ে যাও এটা। স্যার আমাকে এটা তো বলুন, আমি করেছিটা কি? আমরা আপনাকে এখানে মানালি মার্ডার কেসের ব্যাপারে ডেকেছি। ক্রাইম সিনে আমরা চশমার ভাঙা কাঁচ পেয়েছি। আপনার চশমাটাকে ওই কাচের সঙ্গে ম্যাচ করিয়ে দেখব। কিন্তু স্যার আমি তো ওই জায়গায় যাইনি। যদি তুমি নাই গিয়ে থাকো তাহলে তোমার ফোন ওখানে ওই ভিলাতে কি করছিল? আর মানালির ফোন তোমার বাড়িতে মানরাতে কিভাবে পৌঁছলো? ওই স্যার পার্টিতে আমাদের ফোন এক্সচেঞ্জ হয়ে গেছিল, কারণ আমাদের ফোন দুটো এক। কি হলো মানালি ম্যাডাম, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? চিন্তিত আমি? না তো, আসলে আমি ওই জয়ন্ত আর আকাশকে খুঁজছিলাম। আপনি ওদের কোথাও দেখেছেন? হ্যাঁ, ওরা দুজন ভেতরেই হবে। আসলে কি হয়েছে, এত চেঁচামেচি আর এই ডিস্কোতে আমি কিছু বুঝেই উঠতে পারছি না। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করে দেবেন ওদের খুঁজে পেতে? আমি ওদের ভেতর থেকে আপনার কাছে পাঠাচ্ছি। মানালি? ঈশান, তুমি তো বলছিলে মানালি খুঁজছে আমাদের। কোথায় মানালি? আরে এক্ষুনি তো এখানেই ছিলেন মানালি, কি জানি কোথায় চলে গেলেন। ওই দিকটা কি দেখি, চলো। স্যার আমার ফোন সুইচ অফ ছিল, এই জন্য আমি মানালিকে বলতে পারি। সেই কারণে মানালি পুলিশকে ফোন করতে পারেনি। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি খুন করিনি। খুনি না হলেও খুনির সঙ্গী তো হতে পারো, যে ওখানে ওই পার্টিতে উপস্থিত ছিল। তুমি পার্টিতে মালিনীর সমস্ত কথা শোনো, আর যখনই মানালি ওখান থেকে বেরোয় তুমি মানালির পিছু নাও। কোনো কায়দা করে তুমি মানালির ফোন তোমার বাড়ি ব্যান্ড্রাতে পাঠিয়ে দিলে, আর ওখানে পাওয়া চশমার কাঁচের টুকরো, আমাদের সন্দেহ ওটা তোমার চশমার রিপোর্ট তো আমরা পেয়েই যাব আমাদের ফরেন্সিক ল্যাব থেকে। ঈশান শুধু ঈশানের কাছে কোনো কারণ নেই, কিন্তু সবার কাছেই কোনো না কোনো কারণ আছে সারিকাকে মারার জন্য। দিয়া আর অভয়, এদের দুজনের তো টাকার খুব প্রয়োজন ছিল, হতে পারে এরা দুজন করেছে। আর এদের প্রত্যেকের কাছে একটাই অজুহাত আছে, যে ওরা রিসেপশনের পার্টিতে ছিল। স্যার, এরা সবাই ওই রিসেপশন পার্টিতে প্রেজেন্ট ছিল, কিন্তু কোনো একজন খুনিকে ফোন করে সারিকা ভিলায় যেতে বলেছিল লেফট দিয়ে, যাতে সারিকা কিছু বুঝতে না পারে। তারপর সারিকাকে মারবে, কৃতিকে মারবে, আর সবাই ভাববে দেখে যেন মনে হয় চুরি করার উদ্দেশ্যে খুনটা হয়েছে। আর এই সব কিছুই মালিনী শুনে ফেলে। তারপর ননদকে বাঁচানোর জন্য ও বাড়ি ফিরে আসে, কিন্তু ও সেখানে খুন হয়। কিন্তু মারা যাওয়ার আগে ও খুনিকে আহত করেছিল। খুনি যাওয়ার সময় কৃতির উপরে হামলা করে, লুটের মাল আরো ননদকে ফেলে তারপরে সে বাইকে করে পালিয়ে যায়। শুধু একবার এই খুনির ব্যাপারে কিছু যদি জানতে পারি না, কিছু, তাহলে ধরে নাও মাস্টার মাইন্ড আমাদের হাতে। স্যার খুনির বাইকের টায়ারের চিহ্ন, আশেপাশে পড়ে থাকা রক্তের ফোঁটা সব চেক করেছি, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। স্যার মনে হয় যে খুনির কোনো পাস্ট রেকর্ড নেই। এর মানে হলো খুনি কোনো পেশাদার অপরাধী নয়। স্যার মানালির জামা কাপড় থেকে আর নখ থেকে যে চুলগুলো পাওয়া গেছে, সালুনকে স্যার সেটা টেস্ট করছে, হয়তো কিছু পাওয়া যাবে।
আমার আন্দাজ একদম ঠিক ছিল। এবার শুধু ডিএনএ রিপোর্টটা দরকার। হ্যাঁ শালুকে। বস, হ্যাঁ, একটা কথা ঠিক যে ঈশান খুনি নয়, কারণ ক্রাইম স্পট থেকে এই যে চশমার লেন্সের ভাঙা টুকরো পাওয়া গেছে, এইগুলো ঈশানের চশমার সঙ্গে ম্যাচ করছে না। এক তো ঈশানের চশমার পাওয়ার 0, আর দ্বিতীয়ত ঈশানের যে চশমাটা তার লেন্সগুলো একদম নর্মাল, কিন্তু এই লেন্সটা ফটোক্রোম্যাটিক, মানে রোদের সঙ্গে রং পাল্টায়। আচ্ছা, ওই যে রক্ত পাওয়া গিয়েছিল ওই বাইকের টায়ারের মার্কের কাছে, সেটা কি খুনির রক্ত? হ্যাঁ, ওই রক্তটা খুনিরই, যার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। আর মানালির নখে যে চুলটা পাওয়া গেছে ওটা নিশ্চয়ই খুনির। আসলে বস, হাতাহাতি করবার সময় চুল গোড়া থেকে উপড়ে আসে, অথচ এই যে চুলটা, এটা উপড়ে আসেনি, কাটা হয়েছে। আর এইটা দেখো স্ক্রিনে, যতগুলো চুল আছে সব আলাদা আলাদা রকমের। কোনো চুল সিধে, কোনোটা কোঁকড়ানো, আর ওগুলো রং দেখো, প্রত্যেকটা চুলের রং আলাদা, কোনোটা কালো, কোনোটা ব্রাউন, কোনোটা ডার্ক ব্রাউন, আর ওই গোল্ডেনও আছে। এই চুলগুলো একটা লোকের হতেই পারে না। আলাদা আলাদা লোকের চুল? হ্যাঁ দয়া, এই চুল থেকে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পেয়েছি, যেমন হচ্ছে কেরাটিন, ফিফটাইন, আরো অনেক কিছু। আমার মনে হচ্ছে না যে এই চুলগুলো কোনো একজন লোকের মাথার চুল। হ্যালো? ও গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নিউজ, বাই। ডিএনএ টেস্টের রিপোর্ট, এই রিপোর্ট এই বিষয়টা কনফার্ম করছে যে এই যে চুলগুলো সেগুলো কোনো একজন ব্যক্তির চুল নয়। যে লোকটার ড্রেসের ওপর আলাদা আলাদা চুল আছে, আলাদা আলাদা লোকের কাটা চুল, সেই লোক কোনো বড় সেলুনে কাজ করে, হেয়ার স্টাইলিস্টের। স্যার, এ তো বিমল, আমাদের স্পায়ের স্টার হেয়ার স্টাইলিস্ট। স্যার, এখানে যেই আসুক না কেন সবাই ওর কাছেই হেয়ার স্টাইল করতে চাইতো। কিন্তু স্যার, এই কিছুদিন ধরেই হলো এই টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তিত থাকতো। এর জুয়া খেলার খুব অভ্যাস ছিল, কিন্তু স্যার এই খুন করবে এটা স্যার আমি একদম ভাবতেই পারছি না। যাই হোক, এখনো কোথায় আছে বলতে স্যার, পারবেন? একে এখন কোথায় পাবেন এটা আমি বলতে পারবো না, তবে কিছুদিন যাবত এখানেও কাজে আসছে না, আর নাও আমার ফোন তুলছে। আপনি ওর ফোন নাম্বার আর অ্যাড্রেসটা দিন আমাদের। হ্যাঁ স্যার, আমি এখনই আনছি। ও নো, এ তো গেছে। বিষ খেয়েছে। এখানে আঘাত লেগেছে, আর এই কাঁধেও নখের চিহ্ন। মানে এই হলো সেই যে মানালিকে খুন করেছে। দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, আমি বিমলের বাইকটা চেক করলাম স্যার। বাইকটার হ্যান্ডেলে শুকিয়ে যাওয়া রক্ত আর কাঁদালে। আই এম শিওর স্যার এগুলো ওই বাড়িটার ব্যাকইয়ার্ড থেকেই লেগেছে। স্যার, এই ভেঙে যাওয়া চশমা আর এই রেনকোট পেয়েছি। রেনকোটে রক্ত লেগে আছে। এই দেখতে পাচ্ছ, বাঁ হাতে ঘড়ি। হ্যাঁ, তাহলে স্যার যদি বিমল বাঁ হাতে ঘড়ি পরতো, তাহলে ও কি করে বলল যে ডান হাতে ঘড়ি পরা ছিল? হাতে পার্টিতে মানালি কেউ সারিকাকে খুন করবে সেই আলোচনা শুনে ফেলে, আর তখন মানালি ঈশানের কাছে সাহায্য চায়, ওকে বলে যে জয়ন্ত আর আকাশকে ওখানে পাঠিয়ে দিতে। এর মানে আকাশ আর জয়ন্ত
দুজনেই নির্দোষ। বাকি রইল এই তিনজন, রজনী, অভয় আর দিয়া। ওই খুনের মাস্টারমাইন্ড এই তিনজনের মধ্যেই কেউ হবে। আচ্ছা স্যার, ওই কলের অন্যদিকে কে ছিল? স্যার ওই বিমল হতে পারে। না স্যার, আমি বিমলের ফোন রেকর্ড চেক করেছি। ওই রাত্রে ওদের মধ্যে কেউই বিমলকে ফোন করেনি। তাহলে অপর প্রান্তে কে ছিল সেদিন? ল্যান্ডলাইন? আচ্ছা, ওদের বাড়ির ল্যান্ডলাইন ফোন? হ্যাঁ, হতে পারে। ফ্রেডি, পঙ্কজ, একটু খোঁজ নিয়ে দেখো তো 11টার আশেপাশে ওদের ল্যান্ডলাইনে কেউ ফোন করেছিল কিনা। ওই মেয়েটার কথা অনুযায়ী খুনি ডান হাতে ঘড়ি পড়েছিল, যেখানে বিমল বাঁ হাতে ঘড়ি পড়েছিল। আরও এটাও বলেছিল যে খুনি যে রেনকোট পরেছিল সেটা ব্লু কালারের ছিল, কিন্তু আমরা বিমলের বাড়ি থেকে যে রেনকোট পেয়েছি সেটা কালো ছিল। হতে পারে সারিকা কিছু ভুল করেছিল, ঠিকমতো দেখতে পাইনিও। স্যার, স্যার ওই রাতে 11:30টার সময় ওই বাড়িতে কেউ ফোন করেছিল। কে ফোন করেছিল? আপনারা সত্যি বলছেন এই সব কিছুর পেছনে আমার নিজের লোকের হাত আছে? একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। স্যার, আপনারা আবার কেন খোঁজ খবর নিচ্ছেন? একবার তো খোঁজ খবর নিয়েছেন। সেদিন প্রমাণ একত্রিত করার জন্য আর আজ কেস ক্লোজ করার জন্য। আপনি একটু অপেক্ষা করুন, এখনই সবকিছু জানতে পেরে যাবেন। স্যার, পেয়ে গেছি। কিন্তু এটা তো সেই রেনকোটটাই যেটা ওই খুনি পড়েছিল। এখানে কি করে এলো? বলছি, তুমি বলেছিলে যে মানালি তোমাকে দৌড়ে এইখানে বাঁচাতে এসেছিল। কারণ ও ওখানে পার্টিতে শুনেছিল যে কেউ তোমাকে খুন করতে চায়। কিন্তু সে খুনি ছিল না, সেই ছিল যে এই পুরো প্ল্যানটা করেছিল। আর যার সঙ্গে ওর ফোনে কথা হয় সেও কিন্তু খুনি নয়, অন্য কেউ ছিল। সেই সময় এই বাড়িতেই সে তোমার সঙ্গে উপস্থিত ছিল। বাড়িতে? ওই সময় আমার সাথে কৃতি, কারেক্ট? এটা পুরো প্ল্যান ছিল। খুনি কাজ ভেঙে বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু গন্ডগোল তখন হলো যখন ও মানালিকে মারল সারিকা ভেবে। মানালি তো মারা গেল, কিন্তু মরার আগেও খুনিকে এতটাই আহত করে দিয়েছিল যে খুনি এখানে সারিকাকে মারার জন্য দাঁড়ায়নি, পালিয়ে গেছে। স্যার স্যার, 1 মিনিট। যদি খুনি পালিয়ে গেল তাহলে কৃতিকে কে মারলো? কারণ সারিকা নিজের চোখে কৃতির ওপর হামলা হতে দেখেছে। হ্যাঁ, আমি দেখেছিলাম। ওই হাতটা এলো আর ও কৃতির ওপর হামলা করেছিল। হামলা তো হয়েছে, কিন্তু করলোটা কে? আপনারা সবাই আমাকে এভাবে কেন দেখছেন? এর উত্তর তো শুধু তুমিই দিতে পারবে কৃতি। ও রাত ঠিক 10:30টার সময় শুয়ে পড়েছিল। আর মানালি কাউকে ফোনে কথা বলতে শুনেছিল রাত 11:10 আর সেই ফোনটা এসেছিল এই বাড়ির ল্যান্ডলাইনে। কে রিসিভ করেছিল সেই কলটা? যদি আমরা এটা মেনেও নিই যে বিমল তোমার ওপর হামলা করেছে, তাহলে ও তোমাকে বাঁচিয়ে রাখলো কেন? ও মানালিকে এত নৃশংসভাবে মারলো, আর তোমাকে শুধু এই একটা আঘাত কেন? ও সারিকাকে কেন মারলো না? আর এই চুরি করা টাকা ছেড়ে পালালো কেন? আর সব থেকে বড় প্রশ্ন, ও খুনিকে এই ব্লু কালারের জ্যাকেট পরে থাকতে কি করে দেখলো? কি করে দেখলো সেই ঘড়িটা যা বিমল লেফট হ্যান্ডে পড়তো, রাইট হ্যান্ডে নয়? বিমলের রেইনকোটের কালার ছিল ব্ল্যাক। ঠিক চিনেছেন আপনারা। ওই হামলা আমি নিজেই করেছিলাম। সারিকা, সারিকা কোথায় তুমি? মানালি এখানে এই সময়? সারিকা,
কৃতি। I am coming, Sarika, don't worry. কৃতি, কারণ আমি চাইনি কেউ আমার উপর সন্দেহ করুক। আর তুমি যখন এত কিছু বলেই দিলে তখন ওই মাস্টার মাইন্ডের নামটাও বলে দাও। হ্যাঁ, আর তুমি যদি বলো ওর নামটা আমি বলে দিই, যে মানালিকে মেরেছে আর সারিকাকে মারতে পারতো। কি রজনী দেবী, আপনি জানেন আমরা কার কথা বলছি? রজনী, তুমি? হ্যালো, কিলার শার্প 11:30টায় পৌঁছে যাবে। সারিকার খেলা শেষ, যে কোনো মূল্যে করতেই হবে। ওই আমার বাকি টাকাটা? তুমি তোমার পয়সা পেয়ে যাবে। ওকে। রজনী, তোমার জন্য আমি আমার বউকে। আমার পয়সার দরকার ছিল। সারিকার বেবি সিটিং করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। আর এইসব তোমার জন্য হয়েছে আকাশ। তোমার জন্য আমরা সবাই সারিকার আয়া হয়েছিলাম। আমাকে আমার জীবন যাপন করতে হতো আগের মতো। এই জন্য আমি প্ল্যান করেছিলাম আর কৃতিকে বাড়িতে নিয়ে এসেছিলাম। পার্টিতে যাওয়াও আগে থেকেই ঠিক ছিল, যাতে আমি সময় পাই প্ল্যান করার। সব ঠিক চলছিল, শুধু বিমলের ব্যাপারে একটু ভুল হয়ে গেল। না হলে এত কিছু হয়ে যাওয়ার পরেও দেখছি তোমার কোনো অনুতাপ নেই, বরং নিজের প্ল্যান নিয়ে গর্ব করছো। তুমি অনেক সময় পাবে নিজের প্ল্যানের ভুল ত্রুটি ধরার, কারণ তোমার এই বাকি জীবন এবার তোমাকে জেলের মধ্যে বসেই কাটাতে হবে। স্যার, এই লাশটা আসলে কার? আপনার বাড়ির বাইরে এই লাশ এলো কোথা থেকে? এক মিনিট। স্যার, আপনি এই ব্যাপারে কি আগে থেকে কিছু জানতেন? আরে আপনারা পিছিয়ে যান, এটা ক্রাইম সিন। আপনারা আরে কি করছেন? স্যার, পিছিয়ে যান উত্তরটা তো বলছি। দিন, স্যার। দেখুন, আপনাদের আমি সব বলবো, কিন্তু আপনারা কি করে জানলেন এখানে লাশ আছে? কি করে খবর পেলেন আপনারা? স্যার, আমাদের কাছে একটা অজ্ঞাত কল এসেছিল, সে লোকেশন বলেছিল। বললো যে সিআইডি অফিসার অভিজিতের বাড়ির সামনে একটা লাশ আছে। আননোন কল? হ্যাঁ স্যার। কিন্তু স্যার, এই আসলে কে? স্যার, কিছু প্লিজ তো আপনাদের বলুন আমি স্যার। সব বলবো, প্লিজ। হ্যালো এসএপি স্যার। স্যার, আমার বাড়ির বাইরে একটা লাশ পাওয়া গেছে। বস, ওই লোকটির মৃত্যু মাথায় আঘাতের কারণে হয়েছে। রক্ত অনেকটা বেরিয়েছে, কিন্তু লাশটা বেশি পুরনো নয়। তার মানে ওর মৃত্যু কিছুক্ষণ আগেই হয়েছে? হ্যাঁ দয়া, সকাল 7টা থেকে 10টার মধ্যে। কিন্তু যে জায়গা থেকে লাশটা পাওয়া গেছে বস, ওখানে একটুও রক্ত পাওয়া যায়নি। মানে খুনটা হয়েছে অন্য কোনো জায়গায় আর লাশটা তোমার বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়। ওকে কিছু জানতে পারলে? স্যার, এর নাম পবন। এ একটা হাইফাই হোটেলের বারটেন্ডার ছিল। এর স্ত্রী এবং বাচ্চা নাগপুরে থাকে। ওরও আজকে ওখানেই যাবার কথা ছিল স্যার। ওর মেয়ে আজকে অ্যাওয়ার্ড পেত বেস্ট স্টুডেন্ট পারফরমেন্সের জন্য। এই খবরটা শুনে ওরা খুবই শকড। ওর স্ত্রী আর মেয়ে ও দুজনেই। মনে হচ্ছে এই খুনটা বদলা নেওয়ার জন্য করা হয়েছে। এই দাঁতের ব্যাপারটা কি? আমি জানি স্যার। এই পবনকে আমি খুব ভালো করে চিনি স্যার। এ আমার অনেক পুরনো বিশ্বাসী খোঁচর ছিল। কি? হ্যাঁ ভাই, এ আমাকে অনেক ইনফরমেশন দিত। এর জন্য আমি অনেক আসামিদের ধরতে পেরেছিলাম। স্যার, তাহলে এই দাঁতটা খেপানোর জন্য, উপহাস করার জন্য, এটা দেখানোর জন্য যে ওর মুখটা খোলা উচিত হয়নি। তার মানে এই কথা সত্যি যে এটা বদলা নেবার জন্য করা হয়েছে। যাদেরকে পবন গ্রেপ্তার করিয়েছিল তাদের মধ্যে কেউ ওকে মেরে দিয়েছে। কিন্তু স্যার, এই পবন যে অভিজিৎ স্যারের ইনফর্মার, এই কথাটা অন্যরা জানলো কিভাবে? হ্যাঁ, মানে সিআইডিতেও আমাদের ইনফর্মার কে আছে আমরা অন্যরা কেউ জানি না। তাহলে ওই খুনি কি করে জানলো যে পবন একজন ইনফর্মার? শুধু খুনি জানতে পারেনি স্যার, পুরো দেশ জানতে পেরে গেছে স্যার। এই দেখুন,
এইমাত্র পাওয়া খবর অনুযায়ী পেশায় ওয়েটার পবন কুমার সিআইডির একটা খোঁচর ছিল। আজ সকালে পবন কুমারের লাশ সিআইডি অফিসার অভিজিতের বাড়ির সামনে থেকে পাওয়া যায়। ওনার হত্যার পেছনে তাদেরই হাত থাকার সম্ভাবনা, যাদেরকে ওনার সাহায্যেই সিআইডি গ্রেপ্তার করেছিল। এই খবরটা মিডিয়াতে পৌঁছলো কি করে? বাড়ির বাইরে যে রিপোর্টাররা ছিলেন ওনারাই বললেন যে আননোন কেউ ফোন করে এটা বলেছে। না স্যার, এই অচেনা লোক আর কেউ নয়, খুনি নিজেই। ও সমাজে আমাদের বদনাম করার জন্য এগুলো করেছে স্যার। সিআইডি কি এ ব্যাপারে খোঁজ নিতে আরে পারবে? ভাই বন্ধ করো, জানার জন্য দেখতে থাকুন। এসব কিছু আমার জন্যই হয়েছে। ওর সুরক্ষার দায়িত্ব আমার ছিল, আমার জন্যই ও মারা গিয়েছে। দেখো অভিজিৎ, যেটা হয়েছে সেটা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু একটা কথা তো পরিষ্কার, যে এটা করেছে না তাকে আমরা ছাড়বো না। অভিজিৎ, ওর সঙ্গে তোমার শেষবার কথা কবে হয়েছিল? মানে এটা তো নয় যে ও তোমাকে কোনো ইনফরমেশন দিতে চাইছিল আর সেই কারণে ওকে মারা হয়েছে? গত সপ্তাহে ওর সঙ্গে দেখা হয়েছিল, এরকম তো কোনো কথা হয়নি। অন্য কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আচ্ছা, মারা যাওয়ার আগে পবন তোমাকে কিছু লোকের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল না? তোমার কি কিছু মনে আছে? স্যার, পুরো রেকর্ড আছে আমার কাছে। পবন 3 বছর ধরে আমার সঙ্গে কাজ করেছে, আর এই 3 বছরে আমি ওর সাহায্যে 5 অপরাধীকে ধরেছিলাম। তার মানে এমন কেউ আছে যে পবনের উপর বদলা নিতে চাইছিল আর অভিজিৎকে চ্যালেঞ্জ করছে? হ্যাঁ, হতে পারে। আর এটাও হতে পারে ওই 5 জনের মধ্যে কেউ একজন যে পবনকে খুন করেছে। এই সুনীল ইন্ডিয়াতে নেই স্যার, বাকি 4 জন এখানেই আছে। সুমিত, বিক্রম, তারা আর এই রমেশ। হ্যালো স্যার, আমার নাম অজয়। বলুন স্যার, আপনারা কি খাবেন? রমেশ, নামটা কবে বদলালি? স্যার, ওদিকে গিয়ে কথা বলি প্লিজ। চল। ড্রাগসের কেসে জেল হয়েছিল না? জেল থেকে কবে বেরিয়েছিস? হ্যাঁ স্যার, আমি দিব্যি খেয়ে বলছি স্যার, আমি ওসব কাজ ছেড়ে দিয়েছি। এখন আমি ওসব উল্টোপাল্টা কাজ করি না, সত্যি। আচ্ছা, তাহলে তুমি ওকে মারলে কেন? ওকে? ওকে কাকে স্যার? আমি তো কাউকে মারিনি। পবনকে? ওই তোকে জেলে পাঠিয়েছিল না, তাই ওকে মেরে দিয়েছিস? না স্যার, আমি ওকে মারিনি। আমি তো কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছি। আমি আর এমন কোনো কাজ করতে চাই না যাতে আমাকে আবার জেলে যেতে হয়। স্যার, আমি অনেক কষ্ট করে চাকরি পেয়েছি। যদি বস আমার এই ক্রিমিনাল রেকর্ডের ব্যাপারে জানতে পেরে যায় না, তাহলে আমাকে চাকরি থেকে বার করে দেবে। প্লিজ স্যার। তাহলে তুমি একে মারোনি? না স্যার। আজ সকাল 7টা থেকে 10টার মধ্যে কোথায় ছিলি তুই? এখানেই স্যার, আমার আজ সকালের ডিউটি ছিল। সত্যি বলছিস? সত্যি স্যার, আপনি চাইলে স্টাফদের জিজ্ঞাসা করুন, আমি কাউকে মারিনি। আপনি ভুল লোককে সন্দেহ করছেন স্যার। ঠিক আছে, তোর কথায় বিশ্বাস করছি, কিন্তু মনে রাখবি তোর উপরে আমাদের নজর থাকবে। সব কিছু ছিল আমার কাছে, বাড়ি, পরিবার, কেরিয়ার, একটা ভালো কাস্টম অফিসারের জবও ছিল। সব কিছু শেষ হয়ে গেল। শেষ হয়ে যায়নি, তুমি নিজেই নিজের হাতে সবকিছু শেষ করেছো। যদি তুমি তোমার চাকরির সুযোগ না নিয়ে স্মাগলারদের সাহায্য না করতে, তাহলে তোমার সাথে এইসব হতো না। কোনো শখ ছিল না আমার এসব করার, আর কিছু অপশন ছিল না আমার কাছে। বাবার শরীর ঠিক ছিল না, টাকার দরকারও ছিল, আর সেই সময় আমি এই অফারটা পেলাম, তো আমি কি করতাম? আপনি প্লিজ বসে যান। কিন্তু দেখুন না, বাবার অসুখ নয়, আমার দুশ্চিন্তাই বাবার প্রাণ নিয়ে নিল। ফ্যামিলির লোকেরাও আমাকে দোষী বানিয়ে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিল। আর কিচ্ছু বেঁচে নেই, না তো আমার নিজের কেউ আছে, না তো আমার কাছে কোনো টাকা আছে। তো আমি কি করে আপনার ইনফরমারকে মারতে পারি? আর এমনিতেও আমি আগে থাকতেই আমার একটা দোষের শাস্তি পাচ্ছি, আর অন্য কোনো দোষ করতে চাই না আমি। দেখুন, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমার এটায় কোনো হাত নেই। পবনের খুন তুমি করিয়েছো না? এখন তুমি নিজে বলবে না আমরা বলাবো?
কে পবন যে খবর দেয়? আমি তো তোমাদেরকে খুব চালাক মনে করতাম। দেখতে পাচ্ছ তো আমার অবস্থা, আমি এখানে জেলে আছি, তবুও আমায় জিজ্ঞাসা করছো? এই টুপি তুমি অন্য কাউকে পরাবে, বুঝেছো? তোমার অবৈধ কার্যকলাপে তুমি যত টাকা কামিয়েছো তাই দিয়ে জেলের বাইরে তুমি কি কি করতে পারো আমরা সব জানি। বল, পবনের সুপারি কাকে দিয়েছিলি? কে কথা বলছো তুমি? মনে হচ্ছে আজকাল সিনেমাটা একটু বেশি দেখো। আমার অবস্থা দেখছো তো এখানে, না আমার কাছে ফোন আছে, না আমার সাথে কেউ দেখা করতে আসে। তাহলে কি করে আমি কারোর সুপারি দেব? আমায় সম্মান দেওয়ার জন্যে ধন্যবাদ। তোমাদের কি মনে যে আমি এত বড় গ্যাংস্টার যে ভেতরে বসে বসেই বাইরে যে কাউকে মারতে পারি? তাহলে তার জন্যও থ্যাংক ইউ। তোমার এগুলো মজা মনে হচ্ছে, হ্যাঁ? এতে তোমার হাত আছে কি না সেটা তো আমরা জেনেই যাব, কিন্তু এতে যদি তোমার হাত থাকে তাহলে এখন এই যে তোমার অবস্থা আছে না, এর থেকেও খারাপ অবস্থা করে দেবো তোমার। দেখো, ওই পবন মালটাকে কিন্তু আমি মারাইনি, কিন্তু হ্যাঁ, যে কেউ এই কাজটা করুক, কাজটা ভালো হয়েছে। আর ও এখানেই থামবে না, এক এক করে সবাইকে মারবে, আর তুমি দেখতেই থাকবে। হ্যালো, আরে বাবু, আমি বুঝতে পেরেছি তুমি পবনের খবর শুনে ভয় পেয়েছো। তুমি চিন্তা একদম করো না। আরে খবরের লোকেরা বাড়ি চড়িয়ে বলে, আর তাছাড়াও আমার ব্যাপারে শুধু দুজনেই জানে, তুমি আর অভিজিৎ স্যার। তৃতীয় আর কেউ জানেই না যে আমি অভিজিৎ স্যারের খোঁচট। আমি দেখা করবো তো ওনার সাথে কাল। হ্যাঁ, আর একটা নতুন খবরও পেয়েছি। আরে তুমি একটুও চিন্তা করো না, আমি তাড়াতাড়ি দেখা করছি তোমার সাথে, ঠিক আছে? ওকে, বাই। কে কে ওখানে? অভিজিতের আর একজন ইনফরমারের মৃত্যু হয়ে গেছে। আসলে ইনি কে যিনি এক এক করে সিআইডি অফিসার অভিজিতের সব ইনফরমারকে মারছেন? আসলে এর পেছনের রহস্যটা কি? আর একটা প্রশ্ন স্যার, স্যার আমরা জানতে পেরেছি এই আপনার ইনফরমার ছিল। স্যার একের পর এক খোঁচর খুন হয়ে যাচ্ছে, এই ইনফরমেশনটা লিক কোথা থেকে হলো স্যার? স্যার আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন এই ব্যাপারে? স্যার আর কত লোকের প্রাণ যাবে স্যার? স্যার সিআইডি কি করছেটা কি? গলা টিপে মারা হয়েছে একে। ওনার নতুন বিয়ে হয়েছিল স্যার। ওর অসহায় বউকে কিছু বলবেন আপনি? তাহলে আপনি হলেন সেই অভিজিৎ, আমার অজিতের অভিজিৎ স্যার। কত ভরসা করতো আপনার উপর, আর আপনি ওকে ব্যবহার করেছেন, ওকে ধোঁকা দিয়েছেন। আপনি ওকে রক্ষা করবেন তার ভরসা দিয়েছিলেন না? কি হলো সেই ভরসা? কত টাকায় বেচেছেন ওকে? বলুন, জবাব দিন। কত টাকা পেয়েছেন আপনি নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব বেচার জন্য? বলুন। ম্যাম প্লিজ শান্ত হন। আপনি কি জানেন আপনি কার ব্যাপারে বলছেন? আপনি মেরেছেন আমার অজিতকে, খুনি। প্লিজ ম্যাম শান্ত হন, শান্ত হন আপনি। শোনো, ওনাকে ওদিকে নিয়ে যাও। ম্যাম প্লিজ শান্ত হন, নিয়ে যাও ওনাকে। তো এ
হলো ইনফর্মার অজিতের ওয়াইফ, যার কান্না চিৎকার করে সিআইডি অফিসার অভিজিতের কাছে প্রশ্ন করছে। কি এটা? হ্যাঁ, এখানে কোনো মজা হচ্ছে? ক্রাইম সিন এটা। আপনারা এখান থেকে যান আর আমাদের কাজ করতে দিন। বাইরে যান। পুরবি, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, ওরা ঠিকই বলছে, আমার জন্যই দুজন মারা গেল। এটা তুমি কি বলছো অভিজিৎ? তুমি কিচ্ছু করোনি। কি করেছো তুমি? স্যার, আমি তো কিছুই করতে পারলাম না। এরা দুজনে আমার ইনফরমার ছিল, তাই সুরক্ষার দায়িত্ব আমার ছিল। কিন্তু আমি ফেল করলাম স্যার। জানি না কেউ কিভাবে এদের ব্যাপারে জানতে পারলো। এটাই তো জানতে হবে অভিজিৎ। এই যে দুজনের মৃত্যু হয়েছে, এরা দুজনে তোমার ইনফরমার ছিল, আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। কোথা থেকে তো এই ইনফরমেশনটা লিক হয়েছে? হ্যাঁ, কিন্তু কোথা থেকে? এরা দুজন একে অপরকে চিনতও না স্যার। এদের ব্যাপারে যদি কেউ জানতো সেটা হচ্ছে আমি ছাড়া আর কেউ জানতো না এদের ব্যাপারে। হ্যাঁ, এরপরে খুনি জানতে পেরে গেছে। কিন্তু খুনি জানতে পারলো কিভাবে? অভিজিৎ একজন আরেকজনকে চিনতো না, তারপরেও ওদের দুজনের সম্পর্ক ছিল শুধুমাত্র তোমার সাথে, শুধু তোমার সাথে। তাহলে খুনিকে এদের ইনফরমেশন তুমি ছাড়া আর কে দিতে পারে? স্যার, আপনার কি মনে না হচ্ছে? না না অভিজিৎ, আমি এটা বলতে চাইছি না। তুমি ভেবেচিন্তে বলো। তুমি এদের সমস্ত ইনফরমেশন, মানে খোঁচরদের, কোথায় রেখেছিলে? বাড়িতে, কম্পিউটারে, নিজের ফোনে, অফিসে, কোথাও তো রেখেছিলে। স্যার, আমি ওগুলো খুব সাবধানে রেখেছিলাম। ওগুলো আমার পার্সোনাল ল্যাপটপে আছে, আমার বাড়িতে আছে। কেউ অ্যাক্সেস করতে পারবে না স্যার। তাহলে অভিজিৎ, আমাদের তোমার বাড়িতে যেতেই হবে। এটা তো জানতেই হবে এই লিকটা কোথা থেকে হয়েছিল, এই সমস্ত ইনফরমেশনের। স্যার, মনে হচ্ছে তোমার অনুপস্থিতিতে কেউ তো এখানে এসেছিল আর তোমার ল্যাপটপ থেকে ডেটা চুরি করে নিয়েছে। আর আজকাল এই পাসওয়ার্ড ক্র্যাক করতে কত সময় লাগে? আরে ভাই, পাসওয়ার্ডের তো ব্যাপারে না, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এই ফেস রিকগনিশন ডিভাইস। আমি ছাড়াই ল্যাপটপ কেউ খুলতেই পারবে না। কিন্তু স্যার, কম্পিউটার থেকে ডেটা চুরি করার জন্য এখানে আসার কি দরকার? কম্পিউটারটাকে তো হ্যাকও করা যেতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু এই ল্যাপটপ থেকে নয়, কারণ এতে ইন্টারনেট কানেকশনই নেই। তাহলে এখান থেকে ইনফরমেশন বাইরে গেল কি করে? স্যার, চেক করা যাক। স্যার, আপনার কম্পিউটারকে রিমোট অ্যাক্সেস করা হয়েছে। কিন্তু কিভাবে? এতে তো ইন্টারনেট কানেকশনই নেই, কিভাবে? স্যার, এটা দেখুন। এই ফাইলটা 2 সপ্তাহ আগে খোলা হয়েছিল। ডেটটা দেখুন। কিন্তু এই ডেটে তো আমি মুম্বাইতে ছিলামই না, বাইরে ছিলাম। এটা কি করে হতে পারে? হতে পারে স্যার। স্যার, আপনি কোনো নতুন সফটওয়্যার কপি বা ইনস্টল করেছেন এই 2-3 সপ্তাহ আগে? সেটার কোনো প্রয়োজন নেই পুরবি। তুমি জানো এই ল্যাপটপে আমি কেস রিলেটেড ইনফরমেশনই রেখেছি, আর কিছু রাখার প্রয়োজনই নেই। হ্যাঁ, মাঝে মধ্যে পেন ড্রাইভ ইউজ করি কিছু ডেটা বা ইনফরমেশন নেওয়ার জন্য। স্যার, পেন ড্রাইভ? হ্যাঁ স্যার, ওই পেন ড্রাইভ দেখাবেন আপনি? স্যার? হ্যাঁ স্যার, স্যার, জানতে পেরে গেছি আসলে কি হয়েছিলটা কি। কি হয়েছিল? স্যার, এই সব কিছু এই পেন ড্রাইভটার জন্য হয়েছে। এই পেন ড্রাইভের জন্য? হ্যাঁ স্যার। স্যার, এটা পেন ড্রাইভ নয়, একটা স্মার্ট ডিভাইস। এই দেখুন স্যার, আপনি বলেছিলেন আপনার ল্যাপটপ ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল না, কিন্তু যখনই আপনি এই পেন ড্রাইভ আপনার ল্যাপটপের সাথে লাগালেন, আপনার ল্যাপটপ একটা অচেনা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেল, যেরকম ওয়াইফাই ডঙ্গেল হয়। আর তারপরে স্যার, এটা একটা প্রক্সি নেটওয়ার্ক। এটা আপনি দেখতে পাবেন না, কিন্তু এই নেটওয়ার্কের সাথে জুড়ে থাকা অন্য ব্যক্তিকে আপনার ল্যাপটপের অ্যাক্সেস দিয়ে দেবে। যেমন ধরুন, কেউ আপনার কম্পিউটার রিপেয়ার করবে। আপনার কম্পিউটার ধরুন খারাপ, তো সে আপনার কম্পিউটার না ধরে দূর থেকে রিমোট দিয়ে আপনার কম্পিউটার অ্যাক্সেস করে ঠিক করতে পারবে। এক্স্যাক্টলি স্যার, কেউ একজন এই পেন ড্রাইভের সাহায্য নিয়ে আপনার ল্যাপটপ অ্যাক্সেস করেছে আর ইনফরমারদের ফাইল চুরি করে নিয়েছে। তাহলে সবটাই প্ল্যান ছিল। খুনি পেন ড্রাইভ তোমার আশেপাশে কোথাও প্ল্যান করেছিল। তোমার কিছু মনে আছে যে এই পেন ড্রাইভ তুমি কোথায় পেয়েছিলে? আরে, এটা তো আমি অনলাইনে কিনেছিলাম। একটা ভালো সস্তা অফার ছিল, আমার মেলে এসেছিল। 1 মিনিট, এই মেলটা এসেছিল। স্যার, এটা তো কোনো শপিং ওয়েবসাইট। হ্যাঁ, খুব ভালো এস্টাবলিশ ওয়েবসাইট। ডিসকাউন্ট দিচ্ছিল তাই আমি 2-3টে পেন ড্রাইভ কিনে নিই।
স্যার এই ওয়েবসাইটটা তো কপি কিছু কিছু কোড আলাদা আছে, কেউ যদি একবার দেখে তো বুঝতে পারবে না। স্যার এইসব ওয়েবসাইট থেকেই হ্যাকাররা অন্যদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে। স্যার অনেক কম্পিউটার এক্সপার্টেরা এইরকম সাইবার ক্রাইমের সাথে যুক্ত। তার মানে আমার যে মেলটা আসে তাতে আমি সেই লিঙ্কে ক্লিক করি আর তখন আমি নকল ওয়েবসাইটে চলে যাই? হ্যাঁ স্যার। এইভাবেই এই পেন ড্রাইভ প্ল্যান্ট করা হয়েছিল। এই ব্যাপারটা যতটা সহজ মনে করছো ততটা নয়, অনেক জটিল ব্যাপার এটা। অভিজিৎ, তোমার কম্পিউটার থেকে এটা যেই করছে না, ও ইনফরমারের পুরো ডিটেলসটাই বের করে নিতে পারে আর তাদের সাথে ও অনেক কিছুই করতে পারে। খুব বড় ভুল করেছি আমি, জানি না এর পরের শিকার কে হতে পারে। হ্যাঁ রবি। হাই স্যার, এই নিন ডিটেলস। খবর কি একদম পাকা? পাকা খবর স্যার, আমার ইনফরমেশন কখনো ভুল হয় না স্যার। স্যার খুব ডেঞ্জারাস লোক ওরা। সেটা আমি দেখে নিচ্ছি, তুমি এটা রাখো। হ্যাঁ থ্যাংক ইউ যাও, স্যার। সাবধানে যাও। বাই স্যার। স্যার কাল রাত্রিরে ড্রাগের একটা বড় ডিল হতে চলেছে, আর এই দুটো নতুন মুখ সামনে এসেছে স্যার। ঠিক আছে, তুমি যাও, পরে আমি দেখা করছি। ঠিক আছে স্যার। রবি আর কুনাল, স্যার এই দুজনের সাহায্যে আমি অনেক বড় বড় কেস সলভ করেছি। এমন কেস যার মধ্যে অনেক বড় বড় লোক জড়িত আছে। তাহলে অভিজিৎ, আমাদের যে কোনো ভাবে ওদের কাছে পৌঁছতে হবে এর আগে খুনি ওদের কাছে পৌঁছে যাক। পুনাম। হাই কুনাল, কোথায় ছিলে তুমি? কত ফোন করেছি তোমাকে, এসএমএসও করেছি, একটাও রিপ্লাই দাওনি তুমি। আমি বাইরে গেছিলাম কাজে, আর তুমি তো জানো আমি যখন কাজের জন্য বাইরে যাই ফোন ইউজ করি না। তুমি আর তোমার কাজ, জানি না কি কাজ করো তুমি, এক সপ্তাহ নিখোঁজ থাকো। আচ্ছা এসব ছাড়ো না, এখন তো এসে গেছি, চলো একটু ভালো কথা বলি। আচ্ছা এটা বলো, কি অর্ডার করবো তোমার জন্য? অভিজিৎ স্যার, আমি এক সেকেন্ড আসছি। এক্সকিউজ মি। ইয়েস। আমি একটু কাগজটা দেখতে পারি? ও শিওর। আরও একটা খোঁচরের হত্যা। সূত্র অনুযায়ী মৃত ব্যক্তি অজিত বাবু সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বাবুর ব্যক্তিগত খোঁচর ছিল। এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা। এর আগে পবন নামে আরও এক খোঁচরের হত্যা হয়েছে। ইন্সপেক্টর অভিজিতের ওপর নিজের খোঁচরদের ও ইনফরমেশন লিক করার অভিযোগ আনা হচ্ছে। ইন্সপেক্টর অভিজিতের অন্যান্য খোঁচরদেরও প্রাণ বিপদে বলে হচ্ছে। হে ভগবান, এটা হতে পারে না। কি কি হতে পারে না? এই খবর। আই নো, কত খারাপ বিষয় না? যারা নিজেদের প্রাণ বিপন্ন করে আমাদের জন্য কাজ করে তাদেরই প্রাণ নিয়ে ব্যবসা। ইন্সপেক্টর অভিজিৎ এটা কি করে করতে পারেন? কুনাল, কি হয়েছে তোমার? কি ভাবছো তুমি? কুনাল, আর ইউ ওকে? আচ্ছা শোনো, আমাকে যেতে হবে। যেতে হবে? কোথায় যেতে হবে? এখনই তো এলে, এক্ষুনি কোথায় আমি যাবে? তোমাকে সব বলবো। হ্যাঁ ঠিক আছে, বলবো। অটো। আমাকে মেরো না, ছেড়ে দাও স্যার। কুনাল, আমি অভিজিৎ। অভিজিৎ স্যার, স্যার ভালো হচ্ছে আপনি এসে গেছেন। স্যার ও আমাকে মেরে দেবে, স্যার ও আমাকে মেরে দেবে। দেখো, শান্ত হও, এখানে কেউ নেই, বুঝেছো? আমরা থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না, ঘাবড়িও না। কুনাল,
আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। ওখানে তোমার কাছে কেউ পৌঁছতে পারবে না। স্যার রবির ফোনের লোকেশন এখানটাই দেখাচ্ছিল। এখানেই তো থাকা উচিত, কিন্তু দেখতে তো পাচ্ছি না। রবি, রবি, হ্যালো। হ্যালো স্যার। রবি। রবি, কোথায় তুমি? কোথায় পালাচ্ছ? আমার উপর ভরসা নেই তোমার? আপনি কি ভেবেছিলেন আপনি আমায় খুঁজে পাবেন? এত সোজা নয় স্যার। তুমি যা ভাবছো তা সত্যি নয়। তোমায় কেউ মেরে ফেলতে পারে, কিন্তু সেটা আমি নয়। আমি তোমায় বাঁচানোর চেষ্টা করছি। শোনো, আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। সেখানে তোমার কোনো বিপদ হবে না, বুঝতে পেরেছো? রবি, রবি, আমরা তোমাকে সাহায্য করতে চাই, আমাদেরকে বিশ্বাস করো। ভরসা? ওই দুটো লোকও তো আপনাদের উপর ভরসাই করেছিল, কিন্তু ওরা কি পেল? মৃত্যু। দেখুন স্যার, আমার কাছে আমার জীবন খুব দামি। আমার পেছনে আমার পরিবার আছে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার জীবনটা ছেড়ে দিন স্যার। আমি মরতে চাই না, প্লিজ আমায় যেতে দিন স্যার। আমাকে খোঁজা বন্ধ করুন। রবি, রবি, তুমি আগে আমার কথাটা শোনো। না স্যার, আমি বললাম তো না। আগেই আপনার ওপর ভরসা করে আমি অনেক বড় ভুল করেছি। একবার ভুল করেছি, বারবার করব না। আমি জানতাম না যে আপনি বিক্রি হয়ে গেছেন স্যার। আমাকে প্লিজ খোঁজা বন্ধ করুন স্যার। রবি, কোথায় তুমি? তোমায় কেউ মেরে ফেলতে পারে, এটা বুঝো। বাই স্যার। রবি, রবি, এ বিশ্বাস করবে না, কিছুতেই করবে না। যে কোনো ভাবেই আমাদের ওকে খুঁজে বের করতে হবে। 4 জনের মধ্যে 3 জন ইনফরমার সেফ হাউসে পৌঁছে গেছে। শুধু এই রবি বাইরে আছে, তাই না? স্যার এই দুজনের টিপস অনুযায়ী যারা গ্রেপ্তার হয়েছে তাদের লিস্ট চলে এসেছে। এদের মধ্যে এমন কেউ আছে আইটি কম্পিউটার এক্সপার্ট? না স্যার, এরকম তো কেউ নেই, কিন্তু এই বিক্রম। ওর সঙ্গে তো আমরা জেলে দেখা করেছিলাম। কেন, কি হয়েছে? স্যার প্রতি সপ্তাহে স্ত্রী একে জেলে ফোন করে, আর গত শুক্রবারেও স্ত্রী একে জেলে ফোন করেছিল। কিন্তু রবি, এর থেকে কি প্রুফ হয়? স্যার, আমি আর ফেরি স্যার জানতে পেরেছি যে ফ্রাইডেতে ওনার ওয়াইফ হসপিটালে ছিল, কিন্তু ও কাউকে ফোন করেনি। ফ্যান্টাস্টিক, অসাধারণ কাজ করেছো তোমরা দুজনে। এবার ঠিক জানতে পারবো, যদি বিক্রমকে ওর স্ত্রী ফোন না করে থাকে তাহলে কে ফোনটা করেছে, আর সেটা বলবে এই বিক্রমই। আমরা সব জানি ওই শুক্রবারে তোমার বউ হসপিটালে অ্যাডমিট ছিল। ও তোমাকে ফোন করেনি। ওই দিন ওর নাম করে যে কল এসেছিল তোমার কাছে, ওই ফোনটা কে করেছিল তোমাকে? আমি বলেছি না তোমাকে আগেই যে আমি কিচ্ছু করিনি? তাহলে কেন বারবার চলে আসো আমার আর তোমার সময় খারাপ করার জন্য? সময় আমরা নয়, তুমি নষ্ট করছো আমাদের, আর এটা আমরা কিছুতেই সহ্য করব না। ঠিকঠাক বলো, কি জানো এই খুনের ব্যাপারে? হ্যাঁ বলো, না হলে আমার মাথা যদি খারাপ হয়ে যায় না। দেখ, চুপচাপ ওখানে বস। এখন পর্যন্ত তুই জেলে আছিস, খাওয়া দাওয়া করছিস, ঘুরে বেড়াচ্ছিস। যদি এখনো সত্যিটা না বলিস তাহলে এখান থেকে সোজা কালকুটরিতে যাবি। কালকুটরি বুঝতে পারছিস তো? অন্য জিনিস তো বাদই দে, আলো তুই দেখতে পাবি না। আজকেই তোর শেষ সুযোগ। সত্যিটা বল, না হলে আমি তোকে কালকুটরিতে পাঠানোর ব্যবস্থা করব। ফোন? একটা ফোন এসেছিল। আমি জানি না ওই লোকটাকে। ও তো আমায় ফোনে একটা ডিলের কথা বলেছিল। কি রকম ডিল? এই ডিলটা এটাই ছিল, আমাকে যে জেলে পাঠিয়েছে, যে আমায় ফাঁসিয়েছিল, ও বলেছিল যে আমি যদি ওকে 3 কোটি টাকা দিই তাহলে ওকে মেরে দেবে। তা তুমি কি বলেছিলে? স্যার সত্যি বলবো, আমি তোর কথাতে বিশ্বাসই করিনি। আমার মনে হয়েছিল কেউ আমার সাথে মজা করছে, তাই আমি ওকে না বলে দিয়েছিলাম। তারপরও আমি বললো যে আরো কিছু লোক আছে যারা ওর ওপর বদলা নিতে চায়, ওরা ওকে মারার জন্য যত ইচ্ছে টাকা দেবে। আরও এটাও বলেছিল আমাকে যাতে আমি নিউজে দেখেনি যে ও সত্যি বলছে। তারপর আমি নিউজ শুনলাম যখন। কিন্তু স্যার, আমি একটা কথা বলছি,
আমি ওর নাম জানি না, আর কখনো ফোনও আসেনি ওর। আমি যা কিছু জানতাম সব আপনাদের বলে দিলাম। সত্যি বলছি স্যার, সত্যি। ঠিক আছে। তার মানে ও আরো অনেক লোকের সঙ্গে কন্ট্রাক্ট করেছে, অনেক বড় গেম খেলেছে। অপরাধীদের থেকে টাকা কামানোর ব্যবসা খুলে বসেছে। স্যার আপনার বাকি খোঁচরদেরও প্রাণ সংশয়ের ভয় রয়েছে। আমরা খুনির ব্যাপারে কিচ্ছু জানি না। 3 কোটি, ওর চাহিদা অনেক বড়। আর এর জন্য যাকে তাকে ফোন করবে না, এমন কাউকে করবেও যে ওর চাহিদাটা পূরণ করতে পারে। ঠিক বলেছ তায়া। খোঁজ নিয়ে দেখি আমাদের লিস্টে কতজন আছে যে 3 কোটি টাকা। সপ্তাহে ওর ফোন এসেছিল, কুণালের জন্যই ও জেলে গিয়েছিল। আরে 3 কোটি টাকাও দিতে পারবে। নিজের বদলাটা পূরণ হওয়ার অপেক্ষা করছো কি? কুণালের সুপারি দিয়েছিস খুনিকে? হ্যাঁ, এখন ওর মৃত্যুর খবরের জন্য ওয়েট করছিস? এসব কি কথা বলছেন আপনারা? আমি কোনো কুণালকে চিনি না, না আমি কাউকে কারোর সুপারি দিয়েছি। তাহলে গত সপ্তাহে ফোন তোর কাকা করেছিল? হ্যাঁ এসেছিল তো। না, তোমার কাকা তো এই পৃথিবীতে নেই। তাহলে কোথা থেকে কল এসেছিল? স্বর্গ থেকে না নরক থেকে? এই শোনো, তুমি এখন ভেসে গেছো। তোমার জন্য ভালো এটাই হবে সব সত্যি সত্যি বলে দাও। আচ্ছা যাও তাহলে, আগে আমার লয়ারকে ডেকে আনো। ওনার আসার আগে না আমি কিচ্ছু বলবো না। আমাকে যা কিছু জিজ্ঞেস করবে ওনার আসার পরে করো। যাও ডেকে আনো আগে ওনাকে। ঠিক আছে, যদি তুই এই অপশন দিস তাহলে আমরা এটাই করব। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? আমরা তোকে তো বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই বললি উকিল ডাকতে। এবার তোমার সাথে কি হবে কেউ জানতেও পারবে না, তোমার উকিলও না। এটা 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 আপনারা ভুল করছেন। সিআইডি এটা করতে পারে না। ঠিকই বলেছিস যে সিআইডি এটা করতে পারে না, সিআইডি কোনো ভুল করেই না। আমরা তো সবাইকে এটাই বলবো যে তুই আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিলি, আর আমরা নিজে বাঁচার জন্য তোমাকে গুলি করে না দিয়েছি। স্যার প্লিজ এটা করবেন না। শান্ত, পঙ্কজ স্যার কোনো ফাঁকা জায়গায় গাড়িটাকে দাঁড় করাও। ওকে স্যার। চল বাইরে বেরো। না স্যার প্লিজ আমাকে মারবেন না স্যার। আরে চল চল, পালা পালা পালা। না স্যার প্লিজ প্লিজ স্যার পালা পালা। না স্যার প্লিজ প্লিজ স্যার প্লিজ স্যার স্যার প্লিজ। আরে পালা। স্যার 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 আমি বলছি স্যার, স্যার আমি বলছি স্যার আপনারা ঠিকই বলছেন। আমার কাছে খুনির ফোন এসেছিল স্যার। কুণালকে মারার সুপারি আমিই দিয়েছিলাম স্যার। হ্যালো শেখর। হ্যাঁ কে? শেখর আমি কে সেটা জানার তোর কোনো দরকার নেই। তুই শুধু এটুকু জেনে রাখ যে তুই যার জন্য জেলে গেছিস আমি তাকে চিনি, আর ওকে আমি প্রাণে মেরেও দিতে পারি, কিন্তু তার জন্য আমার টাকা চাই। কত টাকা চাই তোর? পুরো 3 কোটি। ঠিক আছে, অর্ধেক টাকা তোর আমি অ্যাকাউন্টে ফেলে দিচ্ছি, আর বাকি অর্ধেক টাকা কাজ শেষ হবার পর। কিন্তু হ্যাঁ, বেশি চালাকি করবি না, না হলে তুই জানিস তো আমি কে। শেখর আমি এক কথার মানুষ, তোমার কাজ ধরে নাও হয়ে গেছে। চল রাখছি এবার। এই শোন, এটা রাখ, কাউকে বলবি না। স্যার স্যার আমি আমার স্ত্রীর সাহায্যে ওর অ্যাকাউন্টে অর্ধেক টাকা পাঠিয়ে দিয়েছিলাম স্যার, আর অর্ধেক টাকা কাজ শেষ হওয়ার পর বলেছিলাম আমি দেবো, কিন্তু এখনো পর্যন্ত কুণালের কিচ্ছু হয়নি স্যার। মানে কুণালের বিপদ রয়েছে। স্যার স্যার একটা প্রশ্ন স্যার। স্যার স্যার প্লিজ বলুন স্যার, এই কেসে কি কোনো প্রকার প্রোগ্রেস হলো? বলুন স্যার প্লিজ। স্যার সিআইডির উপর একটা গুরুতর অভিযোগ করা হচ্ছে, পুরো দেশ জানতে চায় স্যার। ইনভেস্টিগেশন চলছে, সবকিছুই জানতে পারবেন। এক্সকিউজ মি, এক সেকেন্ড। কি হলো স্যার? স্যার স্যার একটা খুব খারাপ খবর আছে স্যার। স্যার আমাদের সেফ হাউসে ওই কুণাল ছিল না স্যার, ও পালিয়ে গেছে স্যার। হোয়াট? কিভাবে ও পালালো? তুমি জানো যে ওর জীবন বিপন্ন? স্যার কিচ্ছু বুঝতে পারছি না স্যার। স্যার ওকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু কোথাও পাচ্ছি না। খোঁজ, আই ডোন্ট কেয়ার। খোঁজো যে করেই হোক,
খুনি ওর কাছে পৌঁছানোর আগেই ওকে খুঁজে বের করো। স্যার। ইয়েস, নাও দিস ইজ দি ব্রেকিং নিউজ। একের পর এক সিআইডি ইনফরমার হত্যার রহস্য উন্মোচনে সিআইডি অপারগ ছিল। আর এইমাত্র আমরা খবর পেলাম যে কুনাল নামে সিআইডির আরেকজন খোঁচর, যার সুরক্ষার দায়িত্ব সিআইডি নিয়েছিল, সে নিখোঁজ। সিআইডি কুনালকে যে সুরক্ষিত স্থানে রেখেছিল সেখান থেকে কুনাল পালিয়ে যায়। সিআইডি গিয়ে কুনালের কাছে পৌঁছতে এবং তাকে বাঁচাতে সফল হবে। কে তুমি? তোর গেম ওভার। রবি, তুমি? কুনালের পালিয়ে যাওয়ার খবর আমরা ইচ্ছে করেই মিডিয়াতে দিয়ে দিই। আমরা জানতাম খুনি যখন ওর সুপারি নিয়েছে, ওকে মারার জন্য অবশ্যই আসবে। আর সেটাই হচ্ছে, মিডিয়া খবর ছড়িয়ে দিয়েছে, আর সেটা শুনতে শুনতে তুমি এখানে চলে এসেছো। তুমি এখানে নিজে আসোনি, তোমাকে আনা হয়েছে। আমরা জানতাম তোমার কাছে ইনফরমারদের লিস্ট আছে, আর ওখানে কুনালেরও নাম ছিল। আর কম্পিউটারের ব্যাপারে তুমি তো অনেক জানোই। তুমি কুনালের নাম্বার ট্র্যাক করলে আর এখানে চলে এলে। রবি, তুমি এটা কেন করলে? তোমার উপরে আমি ভরসা করেছিলাম। ওরা তোমার কি ক্ষতি করেছিল? কেন মারলে ওদের? আপনার ইনফরমার পবনের জন্য। ও আমার জীবনটা শেষ করে দিয়েছিল। ওরই জন্য আমার প্রেমিকা তারা গ্রেফতার হয়। আমি ওর থেকে বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু তখন এটা জানতাম না যে তারার ইনফরমেশন কে লিক করেছে। আমি যেমন তেমন করে ওদের কাছে পৌঁছতে চাইছিলাম। আর তারপর কি, আমি একটা প্ল্যান করলাম। আমি যদি আপনার সাথে জয়েন করি, তাহলে ওই খোঁচরগুলোর কাছে আমি পৌঁছতে পারবো। আমি আপনার সাথে দেখা করলাম, আপনার জন্য কাজ করতে শুরু করলাম, আপনাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে লাগলাম, যাতে আপনি আমাকে বিশ্বাস করেন। নিজের সেফটির বাহানা করে আপনার থেকে ওই ইনফরমারদের সম্বন্ধে জানতে শুরু করলাম। আমি যেমন করে হোক ওই লিস্টটা পেতে চাইছিলাম, যেখানে ওই ইনফরমারদের ব্যাপারে পুরো ইনফরমেশন ছিল। তারপর ওই অনলাইন অফার, ওই পেন ড্রাইভ, পবনের মৃত্যু, আর আমি আমার বদলা পুরো করলাম স্যার। পুরো করলাম আমার বদলা। পবনের পর তুমি অজিতকে কেন মেরেছো? আর শেখরের থেকে টাকা নিয়ে তুমি কুনালকে কেন মারতে চাইছিলে? টাকার জন্য। পবনকে খোঁজার সময় আমি এটা বুঝতে পেরেছিলাম যে আমার মতো অনেক লোক আছে যারা এই খোঁচরগুলো থেকে বদলা নিতে চায় এবং যা খুশি করতে পারে। ব্যাস, আর কি। আমি ওরকম ক্রিমিনালদের সাথে যোগাযোগ করলাম, ইনফরমেশন বের করা শুরু করলাম। এটার জন্য আমি অনেক টাকাও পেতাম। আর এটাতে খারাপ কি আছে স্যার? ভালো কি খারাপ সেটা তো তুমি জানতেই পারবে যখন জেলে যাবে। রবি, তুমি টাকা ইনকাম করেছো আর আমি ভরসা অর্জন করেছি। আমার ভরসা তো কাজে এলো, কিন্তু তোমার এই টাকার তোমার কোনো কাজে লাগবে না। অনেক হলো ইঁদুর বিড়ালের খেলা, এবার বাস। আমাদের জমি, আমাদের মাতৃভূমিকে বন্ধা করার যে অপরাধ আর কে ওয়েবস করেছে, ওর ক্ষতিপূরণ করতে হবে। আমাদের লোকসানের বদলে তোমাদেরকে একটা ছোট্ট মূল্য দিতে হবে। 50 কোটির
হিরে, 50 কোটির হিরে। তোমাদের কাছে শুধু 2 দিন আছে, 2 দিন। মূল্য চুকিয়ে দাও আর এদেরকে নিয়ে যাও। যদি একটুও চালাকি করো না, এটা হুমকি নয়, এটা হুঁশিয়ারি। টাকা যদি না পৌঁছয়, প্রথম 24 ঘন্টায় একজন আর দ্বিতীয় 24 ঘন্টায় দ্বিতীয় জন। এক ঘন্টার মধ্যে আমরা শরৎপুর ফ্যাক্টরি পৌঁছে যাব। এই দেখো, কালকে গ্রামের লোকজন ফ্যাক্টরিতে আবার ঝামেলা করেছে, পাথরও ছুঁড়েছে আর কিছু লোকদের ক্ষতিও করেছে। এরা কেন বুঝতে পারে না এরা আমাদের সাথে জিততে পারবে না? ফালতু ঝামেলা, এতে তো কিছুই পাওয়ার নেই। হ্যাঁ, যদি মেনে নিত তো লাভ এদেরই হতো। আরে ভাই, আমি তো বলবো এটা বোকা। আরে কোম্পানি এত ভালো সুযোগ দিচ্ছিল, নিয়ে নিতে পারতো। না, নিজেদের জেদে চলবে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। জানি না কি চায় এরা। এক্সকিউজ মি, ইয়েস। আসলে আমার কার্ডটা খারাপ হয়ে গেছে, আপনারা একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ও, এমনিতে আপনি যাবেন কোথায়? আমাদের সাথে চলে আসুন। আই মিন, আপনাকে ছেড়ে দিচ্ছি। আর দেখুন, আপনি আপনার গাড়ির একদম চিন্তা করবেন না, ওটা ঠিকঠাকভাবে সার্ভিস সেন্টারে পৌঁছে যাবে। সত্যি? ইয়া। স্যার, গাড়ির নম্বর থেকে জানতে পেরেছি যে ড্রাইভার RK ওয়েবস কোম্পানির ড্রাইভার। আমরা কোম্পানিকে ইনফর্ম করে দিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে। একদম কাছ থেকে গুলি চালিয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। এই টায়ারের মার্কস, মনে হচ্ছে এখানে কোনো দ্বিতীয় গাড়ি ছিল। আশপাশটাতে এখন কিছু পাওয়া যায় কিনা, এর গাড়িটাকে গিয়ে দেখি। তিনটে ল্যাপটপ আছে গাড়ির ভেতরে। মনে হচ্ছে গাড়ির মধ্যে ড্রাইভার ছাড়া আরো লোক ছিল। স্যার, স্যার 3টে ভাঙা মোবাইল পেয়েছি ওই ঝোপটার কাছে। আর এখানে গাড়ির ভেতরে 3টে ল্যাপটপ। স্যার, এই 3 জনের মোবাইলই কিডন্যাপাররা ছিনিয়ে নিয়েছিল আর এদের ভেঙে দেয়, যাতে লোকেশন ট্রেস না হয়। এক্সকিউজ মি, আপনি আগে আমি বিক্রান্ত, RK ওয়েবস কোম্পানির CEO, আর ইনি হচ্ছেন আমাদের চিফ ফাংশনাল অফিসার মালিনী।
হ্যালো স্যার। কে কে ছিল এই গাড়িতে আপনি জানেন? অভয়, মুরলী আর সঞ্জীব, ওই তিনজন আমাদের টপ এক্সিকিউটিভ ছিলেন। আমাদের অফিসের কাজে শরৎপুর গেছিলেন। দেখুন, আমাদের মনে হচ্ছে যে এই তিনজনকে অপহরণ করা হয়েছে। ও মাই গড। আপনার কিছু ধারণা আছে যে এই কিডন্যাপিং কে করতে পারে? কারোর উপর সন্দেহ আছে আপনাদের? কোম্পানির কি কারোর সাথে কোনো বিবাদ বা ঝগড়া? ম্যাম, শরৎপুর গ্রামের লোকেদের সাথে তো অনেক দিন ধরেই ঝামেলা চলছে, কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট এসব তো হতেই থাকতো, কিন্তু এত বড় ঘটনা ঘটে যাবে এটা আমরা আশা করিনি। ঠিক আছে, অপহরণ যখন হয়েছে মুক্তিপণের জন্য ফোন নিশ্চয়ই আসবে। যদি আপনাদের কাছে কোনো ফোন আসে আমাদের অবশ্যই ইনফর্ম করবেন। শিওর স্যার। তাছাড়া খুনি তো এখানে কোনো প্রমাণও ফেলে যায়নি, আর কেউ কিছু জানেও না।